শিবরাম চক্রবর্তী রচিত উপরতলা নিচের তলা। আমি মানস। আমি মাধুরী। আমি তন্দ্রা। আমি মাস্টার মশাই। নাও নাও, ধরো ধরো। ব্যাগটার ওজন দেখেছো? তার ওপর তোমার ফুলঝাড়ি, বগলে ফুলঝাড়ি নিয়ে রাস্তা হাঁটা, বুঝলে মাধুরী, এক ঝকমারি ব্যাপার। তিনবার ধোলাই খেতে খেতে বেঁচে গেছি। কারোর গায়ে লাগলো না অমৃত তেলিয়া। সন্ধ্যেবেলা ঝাঁটা মারবেন। কলকাতার মানুষ খেলি হয়ে গেছে কেন? ভিটামিনের অভাবে। ঠিক বলেছো। কিছু হলো কি না হলো সারের মতো গুঁতো দিয়ে এলো। শোনো, মাছ খাওয়া ছেড়ে দাও। 40 টাকা কমে মাছ নেই, সে আলুর দাম চাপা, তাতেই দম বেড়ে যাবে। সে একটা গান ছিল না, দম বাড়ে দম, দম মারো দম, শুয়ে পড়ি হম। সত্যি সত্যি শুয়ে পড়লে যে, এ কি? আচ্ছা, তোমার ছোলার চা কোথায়? বেরোবার সময় অন্তত 1000 বার বলেছি, চা এনে মনে করি। সেই চাটাই ফেলে এখন হবে কি? চায়ের কথা তুমি একবার বলো না, আমার মেমোরি অত খারাপ নয়। জানো, রবীন্দ্রনাথের আফ্রিকা আমি লাইন বাই লাইন মুখস্থ করতে পারি, এখনো শুনবে? না, এখন আমার শোনার কোনো ইচ্ছে নেই। যাও চা নিয়ে এসো, এক্ষুনি তো চা খেতে চাইবে। আর আমি পারছি না মানে, আমার যা কয়লা হয়ে গেছে। তোমার চা মানে তো গামছা নিয়ে জল, তাই না হয় একটু করে আনো। তোমার এই গা জ্বালানো কথা ফেলে আমার আর কিছু করতে ইচ্ছেই করে না। রাগ করো না তুমি, রসিকতা বুঝতে শেখো। জীবন বড় শুকিয়ে এসেছে, এই কটা দিন দিয়ে যেতে দাও, শুধু প্রাণ ভরে গান। এই সিদ্ধার্থ বাবাই পুজোর চালা রোয়াব দেখেছো? ওই কোথায় মানুষ বাবু? ও, ওই যে কোচে কাত হয়ে আছেন, উঠে বসুন। কি ব্যাপার করলাদি, এত উত্তেজিত? না, আমাকে দিদি বলবেন না। দিদি বলার কোনো অধিকার নেই আপনার। আমার অর্ধেকটা কই? আপনার আসবে? আপনার পুরোটাই তো দাঁড়িয়ে আছে আমার সামনে। আরে আমার অর্ধেক নয়, আমার শাড়ির হাত। একটা শাড়ি রাখবে? কেন, আমি কি জানি? জিজ্ঞেস করুন আপনার এই ডাকাতি পক্ষে। অফিস থেকে ফিরে এসে শাড়ি পরতে গিয়ে দেখি হাফ নেই। কেন নেই? কেন নেই? এনার সময় পুরোটা তো ছিল। পুরোটা ছিল তো, যেমন দেওয়া তেমনি নেই। মাধুরী, ইনি কি বলছেন? আমি হাঁচি দিয়ে খুব করে নেমে নিয়েছি, একেবারে মাথা। সে আবার কি? তুমি ওর অবর্তমানে ওর ফ্ল্যাটে ঢুকে শাড়ির আলোচনা কেটে নিয়ে এলে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? বদমাইশি। ফ্ল্যাটে যাবো কেন? শাড়ি নিয়ে নেমে এলো আমার মুখে কাছে। অপরের ভিজে শাড়ি আমার মুখে সাতটা বাজবে, তা তো আর হতে পারে না। অনেকবার অনুরোধ করেছি, ওপরের বারান্দা থেকে ওভাবে সপাটে ভিজে শাড়ি ফেলাবেন না। আমাদের বারান্দায় তখন আর বসা যায় না, ঘর অন্ধকার হয়ে যায়।
এই মাধুরী আমাকে পাগল করে দেবে। তার আগে কি মরণ জন্যই ঝাঁপ দিতে চেয়েছিলেন? রাখে না, তরলাদি, নিজের কলে নিজেই কাজ। মাস্টার মশাই, আনিকা আছে? আছে মা, দাঁড়াও যাচ্ছি। কি হাঁ করে দাঁড়িয়ে আছো? ধরো না তরলাদিকে, তুমি ঘরে বসাই। আমি হাত ধরবো? হ্যাঁ, ধরবে। দিদির হাত তুললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না? হ্যাঁ গো, কোমরটা ফ্র্যাকচার হয়ে গেল না তো? আমি তো আবার নাচ শেখাই। ভয় পাবেন না দিদি, নাচের কোমর সহজে ভাঙে না। এই যে আনিকা, কিসের এত ভয়? কোমর ভাঙা? ধুর, অত সহজে কোমর ভাঙে? আমার কাছে আর্নিকা মলমও আছে, ব্যথার জম। দিদি, আপনি সোফায় ঠান্ডা হয়ে বসুন। কিসের এত গোলমাল? আর বলবেন না, মেয়েরা কত কি যে জানে। তা তো জানবে। বিয়ের বিজ্ঞাপনে পাত্রীরা কি কি জানে তার উপরেই তো নির্ভর করে তাদের কদর। জানে বলেই তো বিয়ে করেছো বাবাজি। এই নিন দিদি, ঠক করে ভেবে দিন গেলে। তাহলে তোমরা কি বলতে চাইছো আমি শাড়ি শুকোতে পারবো না? আবার উত্তেজনা? আচ্ছা, তোমার সমস্যাটা কি? ওই যে দরনাদের শাড়ি ওপর থেকে ঝুলে আমাদের বারান্দা আড়াল করে দিয়েছিল। মাধুরী আজ কাঁচি দিয়ে ছেঁটে দিয়ে। ও, এ সেই বিমানের আকাশ সীমানা লঙ্ঘন আর সঙ্গে কামানদার। আমি কি তাহলে ভিজে শাড়ি মাথায় পাখি বেঁধে বসে থাকবো? না, নিদারুণ সমস্যা। ইউনাইটেড নেশনসে পাঠাতে হবে দেখছি। আপনারা সারা জীবন আপনি হেসে খেলেই চালিয়ে দিবেন। আমার 500 টাকার শাড়ি 250 টাকা কেটে নিয়েছে এই গুন্ডা মেয়েটা। শোনো মা, একটু সহজ সমাধান আছে। পুরো শাড়িটা লম্বা করে না মেরে দুপাট করে মেরে দিও। আমরা সবাই তাই করি। আর বারান্দায় দড়ি কাটাও। হাত দুয়ের তফাতে সমান্তরাল দুটো দড়ি, তারপর কাপড় ঢেউ ফিরিয়ে দিও। সব সমস্যার সমাধান। না, এটা চা খাও। যা। হ্যাঁ, চা। এক কাপ চা হলো আমার কি বিনা পয়সায় উকিল পাওয়া যায়? একটু বসুন মাস্টার মশাই, আমাদের চাপ ফুরিয়েছে। চট করে কিনে আনি, এই তো পাশেই দোকান। হ্যাঁ, খুব হয়েছে। এখন আর দোকানে ছুটতে হবে না। আমার উপরে চলুন, চা বসিয়ে চায়ের জল বসিয়ে এসেছি। এতক্ষণে হয়তো হয়ে গেছে। আমরাও যাবো? কেন যাবেন না? মানে এতক্ষণ ঝগড়া হলো তো। আরে দূর, তুমি তো আচ্ছা বোকা। ঝগড়া ভাব ঝগড়া, এই নিয়েই তো আমাদের সংসার। এই নিয়েই মানুষের বসবাস। আসলে কি জানো, ওপরতলা মাঝে মাঝে নিচের তলার কথা বেমালুম ভুলে যায়। এই বহুতল ঘাটেই হয়। সমাজেও সেই একই ঘটনা। ওপরতলার মানুষ নিচের তলার মানুষের কথা মনেই রাখে না। চোখে আঙুল দিয়ে তাই দেখিয়ে দিতে হয় মাঝে মাঝে। বলো ভাব, বলো বলো। তরলাদি, ছোট বোন হিসেবে এই নতুন শাড়িটা আপনাকে প্রণামী দিলাম। তার মানে গরু মেরে জুতো গান? আহা, উল্টে ফেলেছো না। বলো যুদ্ধ মেরে তুললাম না, জিনিসটাকে ওভাবে পেঁচিয়ে নিও। মনটাকে ফিতের মতো, ট্রাম লাইনের মতো সোজা রাখো। দরনাদি, আর রাত বসে রাখবেন না। আপনি একজন নৃত্যশিল্পী। আমরা মনে মনে আপনাকে শ্রদ্ধা করি কত। সত্যি বলছো? তাহলে আজ থেকে আর আপনি আসবেন না। এই কটা বাজে? 7টা। আরে টিভি খোলো, টিভি। আজকে তো আমার প্রোগ্রাম আছে যে। তাই নাকি, তাই নাকি? বলো বলো। মা মাতৃ, আমার চণ্ডীকে হেঁটে বলে দাও তো এই বারান্দা থেকে চা কাপ চা। সাবধান মাধুরী, তুমি আবার আমার মতো আচার খেও না জানো। নমস্কার। নমস্কার। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् श्रीमद्भगवद्गीता सर्वपरिषदोपाप दुग्धागोपालनन्दनहं पार्थवत्सं सुधीभूतं दुग्धविकारितं महत् वसुदेवं सुदेवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। आज আমাদের সবচেয়ে যেটা বহু প্রতীক্ষিত একটা দিন, সেটা হচ্ছে আমাদের বার্ষিক অনুষ্ঠান। সারা বছর ধরে যে অনুষ্ঠানটা চলে তারই আজকে সমাপ্তি।
যদিও আমাদের বিয়ের সমাপ্তি বড় কোনো নেই, সারা বছর জুড়ে কোনো না কোনো প্রোগ্রাম আমাদের চলতেই থাকে। আর এই প্রোগ্রাম কখনোই শেষ হওয়ার মতো নয়, কারণ আমরা ভুলেই যাই। যেমন আমি যদি আমার বিষয়টা নিয়েও ভাবি, সেটা দেখতে দেখতে প্রায় এখানেই আমি 15 বছর কাটিয়ে দিলাম, কিন্তু বুঝতেই পারিনি 15 বছর চলে গেল। কারণ এটাই বলছি যে বিএড ডিপার্টমেন্টে চাকরি করা বা বিএড ডিপার্টমেন্টে পড়া মানে জীবনের সব কিছুই লাভ করা। এখানে নতুন কিছু মানে হারানোর কিছু নেই, সবসময় কিছু কিছু পেতেই থাকবে। আমরা উপস্থিত প্রথমত আমরা আমাদের বিজলি ম্যাডামকে আমাদের আজ থেকে আমাদের বিএড ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমাদের পুলিশ বাবু আজকে নেই। এছাড়া আমাদের বিজলি ম্যাডাম, অনুশ্রী ম্যাডাম, আমাদের শুক্লা ম্যাডাম, আমাদের মন্দিরা ম্যাডাম, রাজশ্রী ম্যাডাম, তুহিন স্যার কিংবা শঙ্কর বাবু কিংবা মুন্সি বাবু কিংবা শুভেন্দু স্যার কিংবা আশিস স্যার কিংবা অভিজিৎ স্যার কিংবা দেবরানা ম্যাডাম, সবাইকে যথেষ্ট সম্মান জানাই। এবং সবার আগে প্রথমত দেবরানা ম্যাডামের তোমরা জোরে আদানি দাও, এই জন্য যে এই সারা বছর ধরে ম্যাডাম হচ্ছে সবসময় পেছনে পেছনে আছে যে কখন কি অনুষ্ঠান হবে, কি হবে না হবে। এবং আজকে যে এত সুন্দর একটা তোমরা জিনিস দেখতে পাচ্ছ, সেই বিষয়টার ক্ষেত্রেই দেবরানা ম্যাডামের অবদান সবসময় একটা অনস্বীকার্য। এবং সবথেকে আরো একটা জিনিস যে এটা হচ্ছে অভিজিৎ স্যার, মানে আমি তখন ভাবছিলাম না তো আমাদের যে বলা যায় যে টিচিং স্টাফ আছে, এই স্টাফটাকে একটা ইন্ডিয়ান ক্রিকেট টিমের ব্যাট করা শুরু করবে। তারা প্রথম ব্যাট করতে শুরু করবে কে? বিজেপি ম্যাডাম। মানে বিজেপি ম্যাডাম মানে রোহিত শর্মা ব্যাট করতে নামবে, বুঝতে পেরেছে যে ব্যাট করতে নামলে তারপরে কি হবে, যে করে বাউন্সার তাকে পড়াবে, ছক্কা খাবে। মানে ম্যাডামকে তুমি যে ম্যাডাম যে কোনো মুহূর্তে ডিফেন্স করার জন্য রেডি আছে। তো ম্যাডামের পরে আমাদের সুকুমার গিল, অনুশ্রী ম্যাডাম টেস্ট প্লেয়ার, আস্তে আস্তে ব্যাট করবে, কোনো তাড়াহুড়োর ব্যাপার নয়, চলতেই থাকবে। এরপরে ধরো আমি নাম ধরো বিরাট কোহলির মতো, ঠিক আছে। তারপরে আমাদের শুক্লা ম্যাডাম ধরো শ্রেয়া নামলো, ছক্কা চাষ করতে থাকবে। এরপরে আমাদের নামবে তুহিন স্যার। তুহিন স্যার মানে হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া দুদিকে আছে, মানে বোলিং ব্যাটিং যে কোনো মুহূর্তে 6 চার থাকবে, তবে কোনো মতে মিস নাই। বোলিংয়ে মিস হতে ব্যাটে আছে, ব্যাটে না তো বোলিংয়ে আছে। এরপরে আমাদের মন্দিরা ম্যাডাম নামবে। মন্দিরা ম্যাডাম কে বলতো? কে ব্যাটিং বোলিং দুটোই তো ভালো। জাদেজা আছে, যাদের ব্যাটিংও ভালো করে, বোলিংও ভালো করে, ম্যাচ জিতেই যাবে। শুধু এখানেই শেষ করে এছাড়া আমাদের পরপর আরো নামবে রাজশ্রী ম্যাডাম। তারপরে আমাদের ভালো ভালো বোলার আছে, আমাদের শঙ্কর বাবু, বংশী বাবু, শুভেন্দু স্যার, আশিস স্যার, অভিজিৎ স্যার, দেবরানা ম্যাডাম, আমাদের শিল্পা ম্যাডাম। মানে কোনো মুহূর্তে কোনো মতে ম্যাচ হারার মতোই নয়, যে কোনো একজনের মধ্যে এতটাই পোটেনশিয়ালিটি আছে ম্যাচ জিতেই আছে। এই জন্য যে দেখো তোমরা নো ইউর স্কুল, নো ইউর কলেজ, নো ইউর ক্লাস, KYC ফিল আপ করো। তোমরা আমাদের স্যার ম্যাডামদের মধ্যে জানো ভালো করে যে KYC কেমন আছে। যে কোনো মুহূর্তে যে কোনো স্যার ম্যাডাম তোমাদেরকে যে কোনো মুহূর্তে যদি আসরে আবার আমি গান গাইতে আসি, তোমরা জুলাই মাস থেকে শুরু হবে, জুন মাসে শেষ হবে। একদম 12 মাসে 12 পার্বণ আছে, 13 পার্বণ আছে। প্রথম শুরু হবে জুলাই মাসে, যে আষাঢ় শ্রাবণ মানে আগমন, ঝড় 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 ঝরিছে, তোমাকে আমার মনে পড়েছে। মানে তোমার মানে বুঝতে ফার্স্ট ইয়ারে যে আসবে বা সেকেন্ড ইয়ারে আসবে, কারণ না লাভ এবং বিলাপের ব্যাপার আছে, তো তারা প্রথমেই এই কাজটা শুরু হবে। এবার শ্রাবণ মাস হবে, তো শ্রাবণ মাসে আমাদের শ্রাবণের ধারার মতো বৃষ্টি হতেই থাকবে। সবচেয়ে যেটা আমরা অপেক্ষা করি, শিক্ষক দিবস তো চলে যাবে, সেটা কোনো ব্যাপার নয়। এরপরে যেটা অনুষ্ঠান হবে সেটা হচ্ছে শারদীয়া ফেস্টিভ্যাল, আগমনী অনুষ্ঠান। এইবারে এই সময় দেবরানা ম্যাডাম মাথা গন্ডগোল হয়ে যাবে। প্রথমে দেবরানা ম্যাডাম কি করবে, আগে বুঝবে যে দুর্গা ঠাকুর, যে দুর্গা ঠাকুর অমনি দুর্গা ঠাকুরের মুখ বলে হবে না, দুর্গা ঠাকুরের মুখ হতে হবে, প্লাস নাচতে জানতে হবে। নাচতে না জানলে বেকার গেল। যদিও দুর্গা ঠাকুর বাঁচা যাবে, সবচেয়ে যেটা গন্ডগোল হবে যে মহিষাসুরকে বাঁচা। তো ম্যাডামের প্রথম থেকে কাজ হচ্ছে টিম বানানো, যেটা হচ্ছে মহিষাসুর
গণেশ, তারপরে কার্তিক, সমস্ত কালাকার দিতে হবে, তারপরে আমাদের সিংহ বাঁচতে হবে। সিংহর আমার মাঝে লেজ খুলে যেতে পারে, জানিস না, আমাদের সিংহের লেজ খুলে চলে গেল। সব থেকে মহিষাসুরের ক্ষেত্রে কি হয়, যেটা মহিষাসুর কে হবে এটাই চ্যালেঞ্জ থাকে। দুর্গা ঠাকুর যে নাচতে জানে, দুর্গা ঠাকুরের কোনো মুড আছে, সে হয়ে যাবে, কিন্তু মহিষাসুর মর্দিনী যখন হবে সেটা দেখার মতো বিষয়। তবে মহিষাসুর মর্দিনী আমি অবাধ্য বলে এরপরে যদি এইখানে অনুষ্ঠানটা করা হয়, মহিষাসুর মর্দিনী এখানে অনুষ্ঠান করলে জীবনের মধ্যে হারবে না। আমাদের সেটা সবথেকে বড় জিনিস, এবারে এটা রিসার্চ পেপার পাবলিশ হয়েছে, দেখবে যে টিচিং এর লার্নিং বই পাবলিশ করেছি। ভাবো ম্যাগাজিনও তোমাদের পাবলিশ করার চেষ্টা করবো, কিন্তু আমরা সংখ্যা এত কম করবো, কিন্তু ম্যাগাজিনও করবো। তবে এটা বড় জিনিস, পুরস্কার এই সব কিছুর মূল্যেও এটা সবথেকে বড় জিনিস দাঁড়িয়ে আছে, এটা আমাদের সব সময় থাকা, মানে লেগে থাকা। কখনো কখনো হ্যাঁ, এটা আমাদের বড় জিনিস। এটা সবচেয়ে এটা আমাদের শেষে আমরা আরেকটা জিনিস করে থাকি, সেটা হচ্ছে যে ট্যুর। দেখবে জীবনে কোথাও যাও বা না যাও, পাঁশকুড়া মানে বলা যায় বিএড ট্যুর কখনো মিস করবে না, কারণ বিএড ট্যুর মিস করলে জীবনে অনেক কিছু মিস করবে। কেন বলো তো? কারণ অনেক কিছু শেখার আছে। যে ধরো ঠাকুর কবি বদ্ধ করে যে বই বা জগৎটাকে কেমন করে ঘুরছে, মানুষ যুগান্তরে ঘুরে ফিরছে। শুনিয়ে যাব অনন্ত আমারি গান, দুরন্ত আমারি গান, এই তো উপহার, কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আমাদের যে বিয়ের টিম আছে, বিয়ের টিমের একটা হিন্দি ঘুরলে তাই সবাই অন্তিম পরিবেশন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নৃত্যনাট্য সাতমশ। এই নৃত্যনাট্যের চরিত্রে অরুণেশ্বরের চরিত্রে আছে বরুণ মণ্ডল, কমলিকার চরিত্রে আছে কল্পিতা হাজরা, সৌর সেনের চরিত্রে আছে কল্পিতা দে, মধুশ্রীর চরিত্রে আছে স্বস্তিকা মণ্ডল, ইন্দ্রের চরিত্রে আছে সোহম সেন, শশীর চরিত্রে আছে সঙ্গীতা ঘোড়ই, উর্বশীর চরিত্রে আছে অন্বেষা ইয়াসমিন, মন্ত্র রাজার চরিত্রে আছে দেবাশিস মাইতি, রাজার রূপ হিসেবে আছে বলরাম মালিক, সখী আছে প্রিয়া উত্থাসিনী, মধুমিতা সাহা, অনন্যা সেন, মণিদীপা চক্রবর্তী, রিনিক সরকার, চন্দ্রিমা রক, এবং সখাদের হিসেবে আছে নিখিলেশ ধারা, মন্তার আই এবং জগদীশ মান। উপভোগ করুন আজকের প্রথম পর্বের অন্তিম পরিবেশন। Shut up.
সুরসভায় গীতনায়কদের অগ্রণী। সেদিন তার প্রেয়সী মধুশ্রী গেছে সুমেরু শিখরে সূর্য প্রদক্ষিণে। সৌরসেনের বিরোধী চিত্ত ছিল উৎকণ্ঠিত। অনবধানে তার মৃদঙ্গের তাল গেল থেকে নৃত্যে উর্বশীর সময় পড়ল বাধা। ইন্দ্রাণীর কবর উঠল রানা হয়ে। ছন্দ সুরসভার অভিশাপে গন্ধর্বের দেহশ্রী হল বিকৃত। অরুণেশ্বর নামে তার জন্ম হল গান্ধার রাজগৃহে। মধুশ্রী ইন্দ্রাণীর পাদপীঠে মাথা রেখে পড়ে রইল। বললেন, ঘটিল না বিচ্ছেদ দেবী, গতি হোক আমাদের একই লোকে, একই দুঃখ ভোগে, একই অবমাননায়। শচী সকল দৃষ্টিতে ইন্দ্রের পানে তাকালেন। ইন্দ্র বললেন, তথাস্তু, যাও মর্তে, সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে, সেই দুঃখে ছন্দোৎপাদন অপরাধের ক্ষয়। জন্ম নিল মন্ত্র রাজকুবের, নাম নিল কমলিকা। স্বর্গলোক থেকে যে আত্মবিস্তৃত বিরহ বেদন সঙ্গে এনেছে অরুণেশ্বর, যৌবনে তার তাপ উঠল প্রবল হয়ে।
যা হারিয়েছিল এই জন্মের আড়ালে, তাই যেন ফিরে ধরা দিল অপরূপ স্বপ্নরূপে। ছবিখানি দিনের চিন্তা, রাতের স্বপ্নের করে আপন ভূমিকা রচনা করলে। তুমি কি কেবলই ছবি, শুধু ওঠে লেখা ওই যে সুরিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারে। তুমি কি তাদের মতো সত্য? হায় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি? রাজা লিখলেন চিঠি চিত্ররূপিণীর উদ্দেশ্যে। লিখলেন, কখন দিয়ে পরায়ে স্বপনে প্রভাতে দেখি যে চিঠি পৌঁছল রাজকন্যার হাতে। অজানার আহ্বানে তার মন হলো উতলা। সুখে দিনটি বারবার করে পড়লে সেই চিঠি। তার দূরের
প্রস্তাব শুনে রাজা বললেন, আমার কন্যার দুর্লভ ভাগ্য। সখীরা রাজকন্যাকে গিয়ে বললেন, বাজিবে সখী বাঁশি বাজিবে, বিনয় রাজন দিতে রাজিবে। বাজিবে সখী বাঁশি বাজিবে, বিনয় রাজন দিতে রাজিবে। বাজিবে সখী বাঁশি বাজিবে, বছর রাশি রাশি কোথা যে যাবে ভাসি, অন্তরে রাজন হাসি সাজিবে। বাজিবে সখী বাঁশি বাজিবে। চৈত্র পূর্ণিমার পূর্ণ তিথিতে শুভ লগ্ন। সেই বিবাহ রাত্রে দূরে একলা বসে রাজার বুকের মধ্যে রক্ত ঢেউ খেলে উঠল। কেবলই তার মনে করে লাগল, লোকান্তরে কার সঙ্গে এইরকম জ্যোৎস্না রাত্রে সে যেন এক দুলার তুলেছিল। ভুলে যাওয়ার কুহেলিকার ভিতর থেকে পড়েছে একটা পথ, তার মনে গুঞ্জরিয়া উঠছে, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দূরে ছিল বলে, ফুলরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দূরে ছিল বলে,
রত্নাসনে রাজার প্রতিনিধি হয়ে এলো অরুণেশ্বরের পক্ষ বিহারী বীণা। রাজার অশ্রুত আহ্বান সঙ্গে করে সখীরা দুরদৃষ্ট বন্ধু আবার গান গাইতে। বরণ করে নিয়ে এলো বিবাহের আসরে। বীণার সঙ্গে রাজকুমারীর মালা বদল হল। সখীরা এই বীণা সুন্দরকে উৎসর্গ করে গাইলে। যাবার সময় সখীরা সুন্দরকে প্রণাম করে বললে, যাও যাও
রাজবধূ রইল প্রতিগৃহে, দীপ জ্বলে না, ঘর থাকে অন্ধকার। সেই ঘরে প্রতি রাত্রে স্বামীর কাছে বধূ সমান কবিতা বলে। প্রভু, তোমাকে দেখবার জন্য আমার দিন আমার রাত্রে উৎসুক, আমাকে দেখা দাও। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো, তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার রাজা বলে, আমার গ্রামেই তুমি আমাকে দেখো, আগে দেখে নাও অন্তরে, বাইরে দেখবার দিন আসলে তারপরে, নইলে ভুল হবে, ছন্দ যাবে ভেঙে। কোথা বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়, তোমার ছপন আঁখি মনের পাখি মনে পালায়, হায় রে হায়, বাইরে দূরে যায় রে উড়ে, হায় রে হায়, হায় রে হায়। অন্ধকারে বীণা বাজে, অন্ধকারে গান্ধর্বী করা নৃত্যে বধূকে বর প্রদক্ষিণ করে। সেই নৃত্য করা নির্বাসনের সঙ্গিনী হয়ে এসেছে তার মর্ত দেহে। নৃত্যের বেদনা রানীর পক্ষে আঘাত করে। নিষিদ্ধ রাত্রে সমুদ্রে জোয়ার এলে তার ঢেউ যেমন লাগে তটভূমিতে, অশ্রুতে দেয় প্লাবিত করে। একদিন রাত্রির তৃতীয় প্রহর, সত্যারা পূর্ব গহনে, কমলিকা তার সুরুদ্ধে এলো চুলে, দিলে রাজার দুই পা থেকে, বললে, আদেশ করো, আজ উষার প্রথম আলোকে তোমাকে প্রথম দেখব, নইলে আমি বিদায় নিয়ে যাই, রেখে যাই আমার কান্না এই অন্ধকারের বুকে। যতক্ষণ না আমাকে ফিরে ডেকে আনো তোমার আলোর সভায়,
রাজা বললেন, প্রিয়ে, না দেখার নিবিড় মিলনকে নষ্ট করো না। এই মিনতি, এখন তুমি অন্য মনে আছো, শুভ দৃষ্টির সময় তাই এলো না। তোমার কাছে আমার গানের ভাল্যখানি আনমনা বাদায় আমার ব্যর্থ হবে, সত্য আমার বুঝবে কবে, তোমার মন জানো না আনমনা। প্রিয় প্রসাদ থেকে আমার দুই চক্ষু চিরদিনই কি থাকবে বঞ্চিত? অন্ধতার চেয়ে যে বড় অভিশাপ। অভিমানী মহিষী মুখ ফেরালে রাজা বললেন, কাল চৈত্র সংক্রান্তি, নাগকেশরের বনে নিভৃতে সখাদের সঙ্গে আমার মৃত্যুর দিন। প্রাসাদ শিখর থেকে দেখছে মহিষীর দীর্ঘ নিঃশ্বাস পড়ল। বললে, চিনব কি করে? রাজা বললে, যেমন খুশি কল্পনা করে নিও, সেই কল্পনাই হবে সত্য। আমার
ছিলেন রাজ। যেন মঞ্জরিত শারদর শ্রেণীতে বসন্ত বাতাসের অধৈর্য, যেন চন্দ্রলোকের শুক্লপক্ষে লেগেছে তুফান। কেবল এক চোখের বিশ্রী কেন প্রশ্ন করলে ও যেন রাহুল অঞ্চল। কি বলে ওদের প্রবেশের অধিকার? রাজা স্তব্ধ হয়ে রইল। তারপরে উঠল এই অসুন্দরের পরম বেদনায় সুন্দরের আহ্বান। সূর্যরশ্মি কালো মেঘের ললাটে পড়ায় ইন্দ্র তার লজ্জাকে সান্ত্বনা দেওয়া করে। মর্তের অভিশাপে স্বর্গের করুণা যখন নামে, তখন তো সুন্দরের আবির্ভাব। প্রিয়তমে, সেই করুণাই কি তোমার হৃদয়কে কাল মধুর করেনি? না মহারাজ, না। মহিষী দুই হাতে মুখ ঢাকলে। রাজার কণ্ঠে সয়ে লাগল অশ্রুর ছোঁয়া। বললে, যাকে দয়া করলে যেত তোমার হৃদয় ভরে, তাকে ঘৃণা করে কেন পাথর করলে মনকে? রসবিকৃতি পীড়া সইতে পারিনি। মহিষী উঠে পড়ল আসন থেকে। রাজা হাত ধরে বললেন, একদিন শরীর পাবে আপনারই আন্তরিক রসের লাক্ষী, খুশ্রী আত্মত্যাগে সুন্দরের সার্থক। ভ্রু কুটিল করে মহিষী বললেন, অসুন্দরের জন্য তোমার এই অনুকম্পার অর্থ বুঝিনি। ওই শুনুন, উষার প্রথম কোকিলের ডাক, অন্ধকারের মধ্যে তার আলোকের অনুভূতি। আজ সূর্যোদয় মুহূর্তে তোমার প্রকাশ হোক আমার দিনের মধ্যে, এই আশায় রইতে। রাজা বললেন, আচ্ছা, কথা তোমার লাগবে, কিন্তু তাদের ইচ্ছা তোমার পূর্ণ হবে না। যদি আবারও গেল বুঝি, দেখা হল, তুলে উঠল যুগলের সংসার। কি অন্যায়, কি নিষ্ঠুর বঞ্চনা! বলতে বলতে কমলিকা ঘর থেকে ছুটে পালিয়ে গেল। তাকে ডাক দিলে রাজা জগৎ থেকে।
চিরবিরহের সঞ্চিত অশ্রু বুকের মধ্যে উছলে ওঠে। রাজমহিষী বিছানায় উঠে বসে, স্রস্ত তার দেহি, ত্রস্ত তার বক্ষ। বিনার উজ্জ্বল আকাশে মেলে দেয় অন্তহীন অভিসারের পথ। রাগিনী বিছানো সেই শূন্য পথে বেরিয়ে পড়ে তার মন। কার দিকে? দেখার আগে যাকে চিনেছিল, দেখার পরে যাকে ভুলেছিল তাকে দিকে। বিনায় বাজে পরজের বিমুখী, কমলিকা মনে বলে আর দেখো না, আর দেরি নেই, দেরি নেই। কৃষ্ণপক্ষের চাঁদ ডুবেছে অমাবস্যার তলায়।
আধারের ডাক গভীর। রাজমহিষী উঠে দাঁড়িয়ে বলে, জানো মহারাজ, আর ভয় করিনি আমার দৃষ্টিকে। পথের শুকনো পাতা পায়ে পায়ে বাজিয়ে দিয়ে গেল সে অশান্তলায়। সেখানে বীণা বাজছে। বীণা থামল। মহিষী থমকে দাঁড়াল। রাজা বললেন, ভয় করো না প্রিয়, ভয় করো না। গলার স্বর জলে ভরা মেঘের দূর দূর ধ্বনির মতো। কিছু ভয় নেই আমার, জয় হলো তোমারই। এই বলে মহিষী আঁচলের আড়াল থেকে প্রদীপ বের করলে। ধীরে ধীরে তুলে ধরলে রাজার মুখের কাছে। কণ্ঠ দিয়ে কথা বেরোতে চায় না, পদম পড়ে না চোখে। বলে উঠল, প্রভু আমার, প্রিয় আমার, হে কি সুন্দর রূপ তোমার। বড় Oh
যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানাই। এবং আমার স্কুলের ছাত্রছাত্রীদের স্নেহ ও ভালোবাসা জানাই। কিন্তু এই হল ভর্তি ছিল, সেক্ষেত্রে পুরো ফাঁকা হয়ে গেছে। সেখানে আমি ভাষণটা কি এবং নিজেও বুঝতে পারছি না। আর যে কজন আছে এখানে উপস্থিত আছে যারা, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান করেছিল, পার্টিসিপেট করেছিল যারা, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং তার মাঝে আমাদের দেবলীনা ম্যাডামকেও অসংখ্য ধন্যবাদ, কারণ দেবলীনা ম্যাডাম না হলে এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হতো না। দেবলীনা ম্যাডামের অক্লান্ত পরিশ্রমের জন্যই আমরা আজকে এত সুন্দর অনুষ্ঠান আমরা দেখতে পেয়েছি। তার জন্য সবাই মিলে দেবলীনা ম্যাডামের জন্য একটা জোরে হাততালি, তার সঙ্গে সঙ্গে পুলিশ বাবুর জন্য একটা জোরে হাততালি। পুলিশ বাবুর অক্লান্ত পরিশ্রম এখানে আমরা দেখতে পেয়েছি। খেলার মাঠে হোক, বাইরে ভেতরে দু জায়গাতেই সমানভাবে পুলিশবাবু ছিলেন এবং আছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের শুভেন্দু ভক্তা স্যার, তিনি আড়ালে থেকে কিন্তু সব কিছু করে যাচ্ছেন, তার জন্য একটা জোরে হাততালি। আর আমাদের শিক্ষার্থীবাবুদের কথা তো বলার যাবে না, সেটা উজ্জ্বল থাক। আর বিজলী ম্যাডাম আছেন এখানে, বিজলী ম্যাডামকেও অসংখ্য ধন্যবাদ। কারণ আমাদের এখানে সম্পূর্ণ অনুষ্ঠান সম্পূর্ণ হয় তখনই যখন আমাদের সমস্ত টিচার এবং সমস্ত স্টুডেন্টরা আমরা একসঙ্গে মিলিত হই। ঠিক আছে।